অন্নপূর্ণা যোজনাতে আবেদন করলে বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন করা হচ্ছে। তাহলে এই ভেরিফিকেশন কেন করা হচ্ছে, ভেরিফিকেশন করতে গিয়ে সরকারি আধিকারিকরা কি কি প্রশ্ন করতে পারে আপনাদের, এবং কিভাবে আপনি রেডি থাকবেন এই ভেরিফিকেশনের জন্য, এই সমস্ত কিছু এই ভিডিওতে আমরা বলে দিচ্ছি। দেখুন, ভেরিফিকেশন যে বাড়ি বাড়ি গিয়ে করা হচ্ছে এটা কিন্তু আমরা জেনেছি। অনেক সাবস্ক্রাইবার এবং অনেক ভিউয়ার, আমাদের যারা দর্শক, তারা অনেকে কমেন্ট করেছেন যে দাদা কিছু বাড়িতে গিয়ে ভেরিফিকেশন করছে। তাহলে ভেরিফিকেশন করতে কি প্রত্যেকের বাড়িতে যাচ্ছে, নাকি কিছু কিছু লোকজনের বাড়িতে যাচ্ছে? ভেরিফিকেশন করার সময় কি কি ডকুমেন্ট দেখাতে হবে এবং সরকারি আধিকারিকরা কি কি প্রশ্ন করতে পারে, এই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে জানাবো। তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আশা করি আপনাদের প্রত্যেকের ভিডিওটা কাজে লাগবে। এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। সবার আগে বলি যে আমরা কিভাবে জানলাম যে অন্নপূর্ণা যোজনাতে বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন করছে সরকারি আধিকারিকরা। প্রথমত আমার ভিউয়াররা কমেন্ট করেছে আমাদের ভিডিওতে ফেসবুক পেজে, আপনারা সেখান থেকেও কিছু কমেন্ট দেখে নিতে পারবেন যে বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন করছে। এছাড়া দেখবেন কিছু ফেসবুকে নিউজ পেজ আছে, সেই পেজ থেকেও কিন্তু এই খবরটা কভার করা হয়েছে। এরকম জেনুইন সোর্স থেকে আমরা খবরটা পেয়েছি। আপনি যদি সেই সোর্স দেখতে চান, পিন কমেন্টে আমি ফেসবুক পোস্টের লিঙ্ক দিয়ে দেবো, আপনি দেখে নেবেন, ঠিক আছে? প্রথমে দেখুন এই ভেরিফিকেশন কেন করা হচ্ছে। তার আগে বলি, ভেরিফিকেশন করতে কিন্তু সবার বাড়ি যাচ্ছে না, কিছু লোকজনদের বাড়ি যাচ্ছে, যারা নতুন আবেদনকারী সম্ভবত তাদের বাড়ি যেতে পারে, এবং যাদের আবেদন ফর্ম এবং ডকুমেন্টে কিছু ভুল তথ্য বা মিসম্যাচ রয়েছে, অমিল রয়েছে, তাদের বাড়ি যেতে পারে ভেরিফিকেশন করার জন্য। সবার বাড়ি কিন্তু ভেরিফিকেশন করার জন্য যাচ্ছে না। ভেরিফিকেশন কেন করা হচ্ছে? প্রথমত যেটা হচ্ছে প্রকৃত যোগ্য ব্যক্তি নির্বাচন, যাতে শুধুমাত্র যোগ্য মহিলারাই এই 3,000 টাকা পাবেন তার জন্য। দেখুন, যখন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা চালু ছিল টিএমসি আমলে, তখন আপনারা দেখবেন যে সেখানে কিন্তু অনেক পুরুষ প্রার্থীও এই টাকাটা, লক্ষ্মীর ভান্ডারের টাকাটা নিয়েছে। যেহেতু পুরুষ প্রার্থী তো এখানে আবেদন করতেই পারবে না, তাহলে তাদের অ্যাকাউন্টে কিভাবে টাকা ঢুকলো? এরকম প্রচুর দুর্নীতি হয়েছে লক্ষ্মীর ভান্ডারের সময়, যার জন্য মুখ্যমন্ত্রী এটা কিন্তু নিজেও বারবার দাবি করেছেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রচুর দুর্নীতি হয়েছে, পুরুষরা টাকা নিয়েছে। অন্নপূর্ণা ভান্ডারে যাতে এই সমস্যাটা আর না হয়, যাতে যারা সঠিক মহিলা এবং যোগ্য মহিলা তারাই যাতে টাকা পান, তার জন্য ভেরিফিকেশনের দিকে কড়া নজর দেওয়া হচ্ছে। ভেরিফিকেশনটাই সব থেকে কঠিন পার্ট রয়েছে এই অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা পাওয়ার জন্য। এছাড়া আরো বলা হয়েছে যে ভুয়ো আবেদন বাতিল, অর্থাৎ যারা ভুল তথ্যের ভিত্তিতে আবেদন করেছেন তাদের আবেদন বাতিল করা হবে, ভেরিফিকেশন করা হয়েছে তার জন্য। মানে ধরুন কারোর বয়স এখানে মিলছে না, যে 25 থেকে 60 বছর বয়স রাখা হয়েছে, সেই বয়সের মধ্যে সে পড়ছে না, হয় তার বয়স 25 হয়নি অথবা 60 বছরের বেশি, তারাও আবেদন করেছেন। তাহলে তাদের আবেদন যাতে সঠিকভাবে ভেরিফিকেশন করে বাতিল করে দেওয়া হয়, তার জন্য এই ভেরিফিকেশন করা হচ্ছে। এবার যে যোগ্য মহিলা, তার আবেদন যদি বাতিল হয়ে যায় তাহলে তার তো খারাপ লাগবে, আপনি তো সরকারের উপর অসন্তুষ্ট হবেন যে আপনি যোগ্য সত্ত্বেও আপনি টাকা পাচ্ছেন না। যার জন্য ভেরিফিকেশন করে স্বচ্ছতা, যেটাকে বলে ট্রান্সপারেন্সি বা বিশ্বাসযোগ্যতা আনার জন্য ভেরিফিকেশনের উপর এত নজর দেওয়া হচ্ছে। এছাড়া লক্ষ্মীর ভান্ডারে যেমন পুরুষরা টাকা পেয়েছে, সেরকম অন্নপূর্ণা ভান্ডারেও কিন্তু এই 28 লক্ষ মহিলাকে 1 জুনের মানে 1 জুনে টাকা দিয়েছে, আবার 1 জুলাইতে দেবে। অলরেডি কিন্তু 2 জন পুরুষ অন্নপূর্ণা ভান্ডারে টাকা পেয়েছে। তাহলে তাদের অ্যাকাউন্টে কিভাবে টাকা ঢুকলো? তাহলে এত ভেরিফিকেশন করা সত্ত্বেও এখানে ভুলের পরিমাণ অনেক কম, নেই বললেই চলে। কিন্তু ওই যে 2 জন পুরুষের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, তার মধ্যে একজন পুরুষ নিজে গিয়ে সরকারি বিডিও অফিসে জানিয়েছে এবং টাকা ফেরত দিয়েছে। তার মানে আপনারা এখন মনে করবেন যে বিজেপি সরকার আসার পরে আপনি যে কোনো প্রকল্পের ভুলভাবে লাভ নেবেন, সেটা হবে না, ঠিক আছে? টাকা সরকারের ট্রেজারি থেকে যার অ্যাকাউন্টে যাবে, সব তথ্য তাদের কাছে আছে। যদি কারোর অ্যাকাউন্টে ভুলবশত টাকা ঢুকে যায়, তাকে ফেরত দিতেই হবে। সে আপনি নিজে থেকে দেন বা সরকার ফেরত নেবে, সেটা তখন তাদের ব্যাপার। এরপরে ভেরিফিকেশন করার আরো একটা কারণ হচ্ছে নিরাপদ ডিবিটি ট্রান্সফার। আপনারা জানেন টিএমসি থাকাকালীন কাটমানির বিশাল প্রচলন ছিল, যে আপনার ঘর পাইয়ে দিচ্ছে, আপনাকে এত টাকা দিতে হবে, বা বার্ধক্য ভাতায় আপনার নাম তুলে দিচ্ছে, আপনি এত টাকা দিন। এই বিজেপি সরকারের আমলে যেহেতু কেন্দ্র সরকারের চালু করা ডিবিটি, ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সরাসরি উপভোক্তার ব্যাংকে টাকা পাঠানো হবে, তাই মাঝখানে কোনো দালাল বা এজেন্ট কেউ নেই, তাই কাটমানি দেওয়া কোনো ব্যাপার নেই। এখানে সরকারি ট্রেজারি থেকে ডিরেক্টলি উপভোক্তা বা যোগ্য মহিলার অ্যাকাউন্টে টাকা চলে যাবে। তাই ভেরিফিকেশনটা আপনাদের ভালোর জন্য করা হচ্ছে। কারণ বাজেটে মনে করুন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে বাজেট বরাদ্দ ছিল, মনে করুন আমি 2000 কোটি টাকা ধরছি, যে বছরে 2000 কোটি টাকা, এখান থেকেই সারা বছর লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়া হতো। এবার এই 2000 কোটি টাকার মধ্যে কত কোটি টাকা ভুল ভাবে যে যোগ্য মহিলা নয় তার অ্যাকাউন্টে ঢুকেছে বা পুরুষের অ্যাকাউন্টে ঢুকেছে, কিন্তু যে মহিলাটা যোগ্য সে পায়নি। তো এরকমটা তো হয়েছে সেই সময়, আপনারা আশা করি জানেন। তার জন্য বিজেপি সরকার বলছে
নতুন সরকার এসেছে, তাদের ভালো কাজ করতেই হবে। সেক্ষেত্রে তারা বলছে যে তাদের যোগ্য মহিলারাই টাকাটা পায়, এই সরকারের টাকা অত সস্তা না, আপনাদেরই টাকা আপনাদের কাছেই ফেরত দিচ্ছে, তাই আপনাদের টাকা রক্ষা করার দায়িত্ব আপনাদের। 3,000 টাকা বছরে গিয়ে 36,000 টাকা, এটা বুঝতে হবে। 3,000 টাকা কিন্তু কম টাকা নয়। বার্ধক্য ভাতা যাদের 3,000 টাকা পাওয়া উচিত তাদেরকে 1,500 টাকা দেওয়া হয়, কিন্তু মহিলাদের 3,000 টাকা দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে টাকার পরিমাণ যেহেতু বেশি, তাই ভেরিফিকেশন তো একটু বেশি হবেই। এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু নয়, এবং এটা আপনাদের ভালোর জন্য করা হচ্ছে। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে সবার বাড়িতে কি ভেরিফিকেশনের জন্য যাচ্ছে? এটা বলছি, দেখুন মোট আবেদন যা জমা পড়েছে এতদিন সম্ভবত 1.5 থেকে 2 কোটি ছাড়িয়ে গেছে, ঠিক আছে। এবার প্রথমে ভেরিফিকেশন হচ্ছে অফিসে, মানে আপনি যে অফিসে ফর্ম জমা দিয়েছেন, মানে আপনি জনকল্যাণ শিবিরে জমা দেন বা পঞ্চায়েতে বিডিওতে জমা দেন, ফর্মটা তো সরকারি কোনো অফিসে যাবে, সেখানে প্রাথমিকভাবে যাচাই হচ্ছে। যারা অফলাইন ফর্ম জমা দিয়েছেন, অফিস থেকে যাচাই হওয়ার পরে সেটা কি করছে, অফিসে যদি কোনো প্রকার ভুল থাকে আপনার তথ্যে, তাহলে আপনাকে অফিসে ডাকতে পারে, অফিসে ডেকে আপনার ডকুমেন্ট জমা নিয়ে ভেরিফিকেশন করতে পারে। কিন্তু অনেক ক্ষেত্রে কি হয় যে সরকারি আধিকারিকদের মনে একটু ডাউট থাকে বা সংশয় থাকে যে এই মহিলাটা হয়তো বা এই যে আবেদন করেছে তার হতে টাকা পাওয়ার জন্য যোগ্য নয়, কিন্তু একটা সেকেন্ড চান্সের জন্য ভেরিফিকেশন করার জন্য তাদের বাড়িতে যাচ্ছে। তো এখানে বাড়ি বাড়ি গিয়ে ফিজিক্যালি ভেরিফিকেশন হচ্ছে, অর্থাৎ 2 থেকে 3 জন সরকারি আধিকারিকরা বাড়ি যাবে, বাড়ি গিয়ে কিন্তু ভেরিফিকেশন করবে। এবার মনে রাখবেন, এমন কোনো সরকারি ঘোষণা কিন্তু নেই যে রাজ্যের প্রতিটি আবেদনকারীর বাড়িতে ভেরিফিকেশন হবে, এটা কিন্তু একদমই নয়। সবার বাড়িতে ভেরিফিকেশন হচ্ছে না, কিছু কিছু লোকজনদের বাড়িতে যাচ্ছে ভেরিফিকেশন করার জন্য। যখন ভেরিফিকেশন করতে যাচ্ছে, আপনি ফর্মে যে তথ্য পূরণ করেছেন সেগুলো যদি ঠিকঠাক পেয়ে যায় তারা ফিল্ড ভেরিফিকেশনের সময়, তাহলে আপনি অন্নপূর্ণা ভান্ডার পেয়ে যাবেন, আপনার ভেরিফিকেশন সফল হয়ে যাবে। এই কাজটা করা এই জন্য জরুরি যে অনেক অযোগ্য মহিলা তারা কিন্তু আবেদন করেছেন, এবার ভেরিফিকেশন করার জন্য যখন তাদের বাড়িতে যাবে, আবেদন ফর্মের সঙ্গে যে তথ্য ফিল আপ করেছে সেই তথ্যের সঙ্গে যখন অ্যাকচুয়াল গ্রাউন্ড রিয়েলিটি, সেই আবেদনকারীর বাড়িতে গিয়ে যখন দেখবে যে না সে তো অনেক বড় লোক, সে কিন্তু এই টাকাটা পাওয়ার যোগ্য নয়, তখন কিন্তু তাকে বাদ দিয়ে দিবে। তো ভেরিফিকেশন করাটা খুবই প্রয়োজন, তবে সবার বাড়িতে যাচ্ছে না। এবার দেখুন কাদের বাড়িতে ভেরিফিকেশন করা হতে পারে এবং কারা ভেরিফিকেশন করতে আসবে। দেখুন কাদের বাড়িতে ভেরিফিকেশন করতে যেতে পারে এটা সম্পূর্ণ আমাদের আইডিয়া, আমরা অনুমানের উপর ভিত্তি করে বলছি, সেক্ষেত্রে এটা ভুলও হতে পারে, ঠিক আছে। তবু আপনারা জেনে রাখুন। দেখুন প্রথমে নতুন যারা আবেদনকারী রয়েছেন তাদের যদি তথ্যে কোনো প্রকার ভুল পাওয়া যায়, সেক্ষেত্রে তার বাড়িতে ভেরিফিকেশন করতে যেতে পারে। যাদের নথিতে অমিল রয়েছে, অর্থাৎ আপনি ফর্ম সাবমিট করেছেন এবং ফর্মে একরকম তথ্য আছে এবং যে ডকুমেন্টটা জমা দিয়েছেন সেই ডকুমেন্টে অন্যরকম তথ্য আছে, সেক্ষেত্রে তাদের বাড়িতে ভেরিফিকেশন করতে যেতে পারে। এবং যাদের তথ্য পুনরায় যাচাই করা দরকার, অর্থাৎ ফর্ম জমা দিয়েছেন কিন্তু আপনার তথ্য সরকারি আধিকারিকদের দেখে মনে হচ্ছে যে আপনার তথ্যটা যাচাই হওয়া উচিত বাড়িতে গিয়ে, তাহলে যেতে পারে। এছাড়া যাদের আবেদন এখনো অনুমোদন পায়নি, ভেরিফিকেশন লেভেলে আছে, তাদের বাড়িতে যেতে পারে। এবং শুধুমাত্র বাড়িতে যাচ্ছে সেটাই নয়, ফোন কল করে ভেরিফিকেশন করতে পারে। আপনি আবেদন ফর্মে যে ফোন নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে সরকারি আধিকারিক থেকে ফোন করেও কিন্তু এই ভেরিফিকেশন করা হতে পারে। তবে মনে রাখবেন, ফোন কল করে আপনাকে কখনো ওটিপি চাইবে না, আপনার কোনো পার্সোনাল ইনফরমেশন চাইবে না, যেমন ব্যাংকের এটিএম কার্ড নাম্বার, ব্যাংকের নাম্বার, এইসব তথ্য চাইবে না। জেনারেল যে তথ্য চাওয়ার সেগুলোই চাইবে। তো সেগুলোর দিকে একটু সতর্ক থাকবেন। তাহলে হয় আপনার বাড়িতে গিয়ে ভেরিফিকেশন করবে অথবা আপনাকে কল করে ভেরিফিকেশন করা হতে পারে। তবে সবাইকে করছে না, কিছু লোকজনদের করছে। ভেরিফিকেশন করতে কারা আসছে বাড়িতে? আপনার পঞ্চায়েত এলাকার কর্মীরা আসতে পারে, অর্থাৎ আপনি যদি বিডিও এলাকায় থাকেন, পঞ্চায়েত এরিয়ায় থাকেন, মানে যেটাকে আমরা রুরাল এরিয়া বলি, সেক্ষেত্রে মানে গ্রাম এলাকা, সেক্ষেত্রে পঞ্চায়েত এলাকার লোকজন যেতে পারে, বা বিডিও অফিস মানে ব্লক প্রশাসনের কর্মীরাও যেতে পারে। পৌরসভাতে থাকলে পৌরসভা বা মিউনিসিপ্যালিটির কর্মীরা যেতে পারে, অথবা বিশেষ সরকারি ভেরিফিকেশন টিম, মানে যদি অন্নপূর্ণা ভান্ডারের জন্য ভেরিফিকেশন করার জন্য ডেডিকেটেড বা আলাদা একটা টিম তৈরি করে, সেখান থেকেও লোকজন যেতে পারে আপনার বাড়িতে ভেরিফিকেশন করার জন্য। তবে কোনো চিন্তা করবেন না, বর্তমানে ভেরিফিকেশন অন্নপূর্ণা ভান্ডারেও হচ্ছে, তারপরে আয়ুষ্মান ভারত প্রকল্পে হচ্ছে। যে কাজেই ভেরিফিকেশন করতে জানেন না আপনি দেখে নেবেন এবং সরকারি কর্মীরা গেলে ভেরিফাই করে নেবেন। যদি আপনার এলাকার লোকজন ভেরিফিকেশন করতে যায় তাহলে আশা করি আপনি চিনবেন, আর যদি আপনার এলাকার লোকজন না হয়, আপনার অচেনা হয়, তাহলে অবশ্যই তাদের আইডি কার্ড বা ডকুমেন্ট একবার আপনি দেখে নিতে পারেন, এটা আপনার অধিকার, ঠিক আছে। এরপর দেখুন আধিকারিকরা ভেরিফিকেশন করতে যখন বাড়ি যাচ্ছে তখন কি কি প্রশ্ন করতে পারে। পর্ব 1 মানে এইরকম প্রশ্ন রয়েছে, আরো কিছু প্রশ্ন আছে। প্রথম যে প্রশ্নগুলো করা হচ্ছে পরিবারের পরিচয়, মানে যা প্রশ্ন করা হচ্ছে সেগুলো ফর্মে আপনি ফিল আপ করেছেন সেগুলোই কিন্তু তারা আবার ভেরিফিকেশন করছে। ভেরিফিকেশন মানে কি, যে তথ্য ফিল আপ করতেন সেটাই যাচাই করছে। আপনার পরিবারের মোট সদস্য সংখ্যা কত, আবেদনকারী পরিবারের অংশ কিনা, অন্য কেউ সরকারি সুবিধা পাচ্ছেন কিনা, এই তথ্যগুলো দেখা হচ্ছে। এছাড়া সরকারি চাকরির তথ্য, যেমন পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি করেন কিনা, কোনো সরকারি সংস্থায় কর্মরত আছেন কিনা আপনার পরিবারের কোনো সদস্য। আয়ের তথ্য দেখা হচ্ছে, পরিবারের প্রধান আয়ের উৎসটা কি, আবেদনপত্রে দেওয়া আয়ের তথ্যের সাথে মিল আছে কিনা, আপনি যে তথ্য দিয়েছেন ফর্মে
যে আপনার বছরে এত টাকা আয়, সেটা আপনার বাড়িতে গিয়ে চেক করবে আসলেই সেটা সঠিক কিনা। এরপরে ইনকাম ট্যাক্স, পরিবারের কেউ আয়কর বা ইনকাম ট্যাক্স দেন কিনা বা ইনকাম ট্যাক্স ফাইল রিটার্ন করেন কিনা, এগুলো দেখা হবে। এবার এখানে একটা ক্লজ রয়েছে যে টিডিএস অনেকে ফাইল করেন, মানে কিছু টাকা জমা হয় প্যান কার্ডে, সেটা রিফান্ড করার জন্য টিডিএস ফাইল করেন, কিন্তু তার ইনকাম হিউজ নয়, সেক্ষেত্রে তারা কিন্তু এলিজিবল, তারা যোগ্য। দেখুন, এই প্রশ্নগুলো আপনার বাড়ি গিয়ে করছে মানে ভয়ের কিছু নেই যে আপনাকে বাতিল করে দেবে, একদমই না। সঠিক তথ্য আপনাকে দিতে হবে, আপনার ভেরিফিকেশন সফল হয়ে যাবে যদি আপনি যোগ্য হন। পরবর্তী যে প্রশ্নগুলো করছে যে বাড়ির অবস্থা ও সম্পত্তির পরিমাণ, যেমন আপনার বাড়িতে কয়টা পাকা ঘর আছে। আপনারা জানেন ফর্মে বলা ছিল 3টে বা তার বেশি পাকা ঘর আছে কিনা হ্যাঁ করতে। তো যদি আপনার বাড়িতে 3টে বা তার বেশি পাকা ঘর না থাকে তাহলে আপনি নো করেছেন, তাহলে সেটা কিন্তু বাড়িতে গিয়ে ভেরিফিকেশন করা হতে পারে। এছাড়া পরিবারে 4 চাকার গাড়ি বা 4 হুইলার রয়েছে কিনা সেটাও দেখা হতে পারে, মানে পার্সোনাল গাড়ি। এবার অনেকে ধরুন গাড়ি আছে, সে ফর্মে না করেছে, তাহলে সরকারি আধিকারিকদের তো অফিসে বসে বোঝার কোনো উপায় নেই, সেক্ষেত্রে তারা বাড়িতে গিয়ে ভেরিফিকেশন করতে পারে। ঠিক আছে। সন্তানের তথ্য, যেটা পরবর্তীতে এই নিয়মটা অ্যাড হয়েছে, যে আপনার সন্তান কোথায় পড়াশোনা করছে, মানে তার স্কুলিং কোথায় হচ্ছে, সে কি গভর্নমেন্ট স্কুলে পড়ে নাকি প্রাইভেট স্কুলে পড়ে। যদি সে প্রাইভেট স্কুলে পড়ে তাহলে সেই প্রাইভেট স্কুলটা গভর্নমেন্ট দ্বারা অনুমোদিত কিনা, তাহলেই কিন্তু আপনি যোগ্য। তাহলে এখানে একটা যে বড় একটা শর্ত বা এলিজিবিলিটি, সেটা হচ্ছে যে স্কুল সংক্রান্ত প্রাসঙ্গিক তথ্য, মানে আপনার সন্তান যদি গভর্নমেন্ট স্কুলে পড়ে আপনি টাকা পাবেন, যদি প্রাইভেট স্কুলে পড়ে কিন্তু সেই প্রাইভেট স্কুল গভর্নমেন্ট অনুমোদিত, তাহলে আপনি টাকা পাবেন। কিন্তু এমন কোন স্কুলে পড়ে যেটা আমাদের মূলধারার শিক্ষাগত যোগ্যতার মধ্যে নেই, বা এমন কোন প্রতিষ্ঠানে পড়ে যেটা দেশবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত, সেই সমস্ত প্রতিষ্ঠানে পড়লে বা মূলধারার যে শিক্ষা তার মধ্যে না পড়লে আপনি কিন্তু টাকাটা পাচ্ছেন না। দ্বিতীয়ত আরেকটা শর্ত আছে, সেটা হচ্ছে স্বাস্থ্য সংক্রান্ত তথ্য। এটাও আপনার শিশুর ক্ষেত্রে, মানে সন্তানের ক্ষেত্রে, মানে এই সন্তানের তথ্য যেগুলো, সেটা স্কুল এবং তার সঙ্গে স্বাস্থ্য দুটোই দেখা হচ্ছে। স্বাস্থ্যের মধ্যে কি, যে আপনার সন্তানকে আপনি সরকারি টিকাকরণ করেছেন কিনা, যেমন পোলিও করিয়েছেন কিনা, তার পরবর্তীতে যে সমস্ত টিকা হয় সেগুলো করিয়েছেন কিনা। এছাড়া স্বাস্থ্যসাথী বা অন্যান্য সরকারি স্বাস্থ্য প্রকল্পের সুবিধা আছেন কিনা, মানে আপনি স্বাস্থ্যসাথী স্কিমের আওতায় ছিলেন কিনা, সেটাও দেখা হচ্ছে। কিন্তু সব থেকে মূল যেটা তথ্য, সেটা হচ্ছে আপনার সন্তান গভর্নমেন্ট স্কুলে পড়ে নাকি প্রাইভেট স্কুলে পড়ে, নাকি গভর্নমেন্ট অনুমোদিত প্রাইভেট স্কুলে পড়ে, নাকি অন্য কোনো মূলধারার বাইরে যে শিক্ষা সেখানে পড়ে। এছাড়া আপনি সরকারি টিকা করিয়েছেন কিনা আপনার সন্তানকে, এইগুলো কিন্তু খুব ভালো করে জোর দেওয়া হচ্ছে এগুলোর উপরে। তাহলে এই প্রশ্নগুলো করা হচ্ছে, আপনি একবার ভিডিওটা পজ করে ভালো করে দেখে নেবেন। এই প্রশ্নগুলো কিন্তু করা হচ্ছে, যার উপর ডিপেন্ড করে কিন্তু ভেরিফিকেশন সফল হচ্ছে বা ভেরিফিকেশন ফেইল হচ্ছে। এবার এই প্রশ্নগুলো করে যদি সরকারি আধিকারিকরা মনে করে যে না ভেরিফিকেশন ঠিক আছে, তাহলে আপনি টাকাটা পেয়ে যাবেন, কোনো প্রকার অসুবিধা নেই। ঠিক আছে। এরপরে দেখুন ডকুমেন্ট কি কি রেডি রাখবেন। যখন আপনার বাড়িতে সরকারি আধিকারিকরা যাবে ভেরিফিকেশন করতে, তখন যে সমস্ত ডকুমেন্ট দেখাবেন, যে আপনার আধার কার্ডের অরিজিনাল এবং জেরক্স রাখবেন, সঙ্গে রেশন কার্ডের জেরক্স বা অরিজিনাল রাখবেন, ভোটার কার্ডের জেরক্স অরিজিনাল রাখবেন, ব্যাংকের পাসবই রাখবেন, এখানে স্বাস্থ্যসাথী কার্ড যদি থাকে সেটাও রেডি রাখবেন, প্যান কার্ড থাকলে সেটাও রাখবেন, এবং জমির যে নথি বা জমির রেকর্ড, জমির দলিল বা রেকর্ড বা পর্চা যেগুলো বলে সেগুলো রাখবেন। এবং আবেদন করেছেন, অফলাইনে আবেদন করলে আপনাকে অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়েছে ছিঁড়ে, আর যদি অনলাইনে করেন তাহলে অ্যাকনোলেজমেন্ট নাম্বার কিন্তু এক্ষেত্রে প্রিন্ট হয়ে যায়, এখন তো ফর্মও প্রিন্ট হচ্ছে, তাহলে সেগুলোও রেডি করে রাখবেন। তাহলে এই ডকুমেন্ট গুলো কিন্তু আপনি রেডি করে রাখবেন। এই সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় অরিজিনাল গুলো দেখাবেন অবশ্যই। অনেকে অনলাইনে আবেদন করার সময় ভোটার কার্ডের পেছনের অংশ ছবি তুলে আপলোড করেননি। যদি আধার কার্ড ছোট হয় যেটা, তাহলে তার পেছনের সাইড যদি আপলোড না করেন, সেক্ষেত্রে এগুলো দেখতে পারে বাড়ি গিয়ে। এবং তার সঙ্গে যারা আধার কার্ডের যাদের কাছে বড় সাইজ আছে, তাদের শুধুমাত্র প্রথম পাতার জেরক্স আপলোড করলেও বা অরিজিনাল আপলোড করলেও হয়ে যাবে। তাহলে এই ডকুমেন্টগুলো অবশ্যই রেডি রাখবেন যখন বাড়িতে ভেরিফিকেশন করতে যদি যায়। এবার কথা হচ্ছে যে অনলাইনে যারা অ্যাপ্লিকেশন করেছেন তাদের যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা অনেক জায়গায় জমা নিচ্ছে আবার, অর্থাৎ অনলাইনে আবেদন করার পরেও যে রিসিপ্ট কপিটা পেয়েছেন সেটা অনেক জায়গায় জমা নিচ্ছে। যেমন আমার যে বাড়ি বনগাঁ এলাকায়, সেখানে কিন্তু জমা নিয়েছে, আবার অনেকের জমা নেয়নি। তো সেটা ডিপেন্ড করছে আপনার এলাকার উপরে, আপনার পঞ্চায়েত অফিসের উপরে বা আপনার মিউনিসিপ্যালিটি অফিসের উপরে। আপনি একবার সেই অফিসে খোঁজ নেবেন যে অনলাইনে আবেদন করার পরেও আমাকে আলাদা করে জমা দিতে হচ্ছে কিনা। ঠিক আছে, সেটা খোঁজ নিয়ে নেবেন অবশ্যই। তারপরে দেখুন বলা হয়েছে সুরক্ষাবাদী কি কি করবেন এবং কি কি একদম করবেন না। যেগুলো অবশ্যই করতে হবে, সঠিক ও সত্য তথ্য দেবেন। যখন ভেরিফিকেশনের জন্য আসবে আপনি সঠিক তথ্য দেবেন এবং সমস্ত কিছু সত্যি, কোনো মিথ্যে দিয়ে ফর্ম ফিল আপ করবেন না। এবং আবেদন পত্রের তথ্যের সাথে মিল রেখে উত্তর দেবেন। আপনি যখন ফর্ম ফিল আপ করেছেন আপনি নিশ্চয়ই জানেন যে আপনি কি ফর্ম ফিল আপ করেছেন, কি তথ্য দিয়েছেন। আপনার বাড়িতে 4 চাকা গাড়ি আছে, আপনি ফর্মে দিয়েছেন 4 চাকা গাড়ি নেই। আবার যখন বাড়িতে গেল ভেরিফিকেশন করতে, তখন আপনার বাড়িতে 4 চাকা গাড়ি বেরোলো আপনার নামে বা আপনার পরিবারের কারোর নামে, তখন কিন্তু আবেদন ফর্ম বাতিল হয়ে যাবে। তো সেগুলো আপনি করবেন না। ফর্মে যে তথ্য দিয়ে ফিল আপ করেছেন সেই তথ্যগুলোই আপনি ভেরিফিকেশন করতে গেলে
গেলে সেগুলো বলবেন। প্রয়োজন হলে আসল ডকুমেন্ট অবশ্যই দেখাবেন এবং সরকারি কর্মীর পরিচয়পত্র বা আইডি দেখে তবেই তথ্য দেবেন। ভালো করে মনে রাখবেন এটা, যে ফ্রড বা স্ক্যাম কিন্তু প্রচুর হচ্ছে। সরকারি যে আধিকারিকরা আপনাদের বাড়িতে আসবে তাদের আইডিটা দেখে তবেই আপনার এই ভাইটাল ইনফরমেশন বা পার্সোনাল ইনফরমেশন গুলো দেবেন। কারণ কোনো ফ্রড বা কোনো স্ক্যামার যদি আপনার বাড়িতে গিয়ে এই সমস্ত তথ্য চায়, আপনি যদি ভেরিফিকেশন না করে তার আইডি না দেখে তথ্যগুলো দিয়ে দেন, তাহলে সেটা কোনো না কোনো একটা অসৎ কাজে ব্যবহার হতে পারে। আবার আইডিও নকল করা যায়। কিন্তু যদি আপনার এলাকার লোকই আপনার বাড়িতে ভেরিফিকেশন করতে যায় তাহলে তো কোনো অসুবিধাই নেই। কিন্তু যদি আপনি তার মুখ না চেনেন, আপনার কাছে অপরিচিত হয় সেই সরকারি আধিকারিক বা যে ভেরিফিকেশন করতে গেছে, অবশ্যই তার আইডি দেখে নেবেন, দরকার হলে তার আইডি ছবি তুলে নেবেন। এরপরে দেখুন এই ভুলগুলো যেগুলো আপনি করবেন না। প্রথমত, ভুল তথ্য বা ভুয়ো তথ্য দেবেন না আধিকারিকদের। অন্য ব্যক্তির নথি আপনি ব্যবহার করবেন না। কোনো দালালকে টাকা দেবেন না। অচেনা ব্যক্তিকে ওটিপি বা ব্যাংকের গোপন তথ্য শেয়ার করবেন না। সবসময় বলি যে ফোন কল করে ভেরিফিকেশন করুক বা আপনার বাড়ি গিয়ে ভেরিফিকেশন করুক, ওটিপি কাউকে দেবেন না এবং ব্যাংকের তথ্য কারোর সঙ্গে শেয়ার করবেন না। তাহলে ভেরিফিকেশন পরে কি হবে, আপনার বাড়িতে ভেরিফিকেশন করতে আসলো, ভেরিফিকেশনের তথ্য আপনি দিয়ে দিলেন, তাহলে ভেরিফিকেশনের তথ্য সরকারি আধিকারিকরা পেয়ে গেল। এর পরের কি কাজ, তথ্য আপনি যে ভেরিফিকেশনের সময় তথ্যগুলো দিয়েছেন সেগুলো সঠিক কিনা। যদি সঠিক না হয়, সমস্যা থাকে, তাহলে তথ্যে অমিল পাবে। ভেরিফিকেশন করার পরেও তারা তথ্য অমিল পেয়েছে এবং সংশোধনের জন্য প্রশাসন থেকে আপনার সাথে যোগাযোগ করা হতে পারে যে আপনি হয়তো ভুল ডকুমেন্ট আপলোড করে ফেলেছিলেন বা ভুল তথ্য দিয়েছেন, যার জন্য আপনার কাছে তার যে সংশ্লিষ্ট ডকুমেন্ট সেগুলো আবার চাইতে পারে, আর আবেদন ফর্ম এখানে বাতিলও হয়ে যেতে পারে। যদি আপনি সঠিক তথ্য দেন তাহলে আপনার আবেদন হয়ে যাবে অনুমোদন, অর্থাৎ অ্যাপ্রুভাল হয়ে যাবে। তাহলে আপনি ফাইনাল লিস্টে, মানে টাকা পাওয়ার যে লিস্ট, সেই লিস্টে আপনার নাম উঠে যাবে এবং ডিবিটির মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। তাহলে ভেরিফিকেশন করতে যদি আপনার বাড়িতে আসে, আপনি সঠিক তথ্য দিয়েছেন কিনা তার উপরে ডিপেন্ড করছে। যদি আপনি সঠিক তথ্য দেন, আপনি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে, সাকসেস হয়ে যাবে, সফল হয়ে যাবে, অ্যাপ্রুভাল পেয়ে যাবেন, টাকা পেয়ে যাবেন। আর যদি ভুল তথ্য দেন, তাহলে হয় আবেদনপত্র বাতিল হবে অথবা সেই ভুলটাকে ঠিক করার জন্য আপনাকে ডাকা হতে পারে। তাহলে এই প্রসেসগুলো রয়েছে ভেরিফিকেশন হওয়ার পরে। তাহলে আতঙ্কিত হবার কিছু নেই, আপনি জাস্ট রেডি থাকুন। এটা মূলত আবেদন ফর্মটা যাচাইয়ের একটা স্বাভাবিক সরকারি প্রক্রিয়া। আপনার সমস্ত নথি প্রস্তুত রাখবেন এবং সৎভাবে সঠিক তথ্য দেবেন, তাহলে ভেরিফিকেশন সফল হয়ে যাবে। এবার যারা আবেদন করে রেখেছেন, অনেকে জুন মাসের শুরুর দিকে অনলাইনে বা অফলাইনে আবেদন করেছেন, অনেকে জুন মাসের লাস্টের দিকে আবেদন করেছেন, তাদের ম্যাক্সিমাম টাকা ঢোকার যে ডেটটা সেটা 1 জুলাই, মানে 1 জুলাইতে অনেকে টাকা পেয়ে যাবেন। যারা এখন অপেক্ষা করছেন 3000 টাকা, 90% লোকজন আশা করা যাচ্ছে 1 জুলাই নাগাদ পেয়ে যাবেন এবং সারা জুলাই মাস ধরে টাকা দেওয়া হবে। তো এখানে 1 জুলাই থেকে 15 জুলাইয়ের মধ্যে প্রত্যেকে কিন্তু ধাপে ধাপে টাকাটা পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে চিন্তার কোনো কারণ নেই। 15 জুলাই পর্যন্ত অপেক্ষা করুন, আশা করি আপনার টাকা ঢুকে যাবে। আপনি যদি বর্তমানে স্ট্যাটাস চেক করতে চান যে আপনার আবেদন ফর্ম বাতিল হয়েছে কিনা বা আন্ডার প্রসেসে আছে কিনা বা পেমেন্ট ছেড়েছে কিনা, এই সমস্ত তথ্য এখন আপনি দেখতে পাবেন না। সাধারণ জনগণদের জন্য স্ট্যাটাস দেখার অপশনটা এখনো চালু করা হয়নি। পরবর্তীতে বা ভবিষ্যতে চালু করা হবে, তখন আমরা ভিডিও বানিয়ে দেবো যে কিভাবে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। তাহলে এই ভিডিওটা আশা করি আপনাদের উপকারে এসেছে। আশা করি আপনাদের প্রশ্নের আমি সঠিক উত্তর দিতে পেরেছি। তাও যদি কোনো প্রকার প্রশ্ন থাকে কমেন্ট করবেন। ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং পরিচিতদের সঙ্গে শেয়ার করে দিন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন।